কে যত এই সমাজের সামনে নিজেকে শক্ত রাখুক না কেন, দিন শেষে কষ্টের বুকটা ফেটে যায়। একটা মানুষের মৃত্যু যন্ত্রণা বোধ তখনই হয় যখন সে হাজার চাইলেও নিজের অভ্যন্তরে চাপা কষ্টগুলো বুকে চেপে চেপে গুমড়ে গুমড়ে মরে। সেই যন্ত্রণাগুলো পৃথিবীর কোনো বিকল্প কিংবা শান্তনতাও লাঘব করা দুষ্কর। নারী জীবন কেন এত কষ্টের? কেন একজন পুরুষ এত সহজে একজন নারীর আত্মসম্মান, তার ভালোবাসাকে এভাবে গুড়িয়ে দেয়? কি পাইছে? আর একটা নারীর শরীর, এর যে ভীষণ কষ্ট হয়, যে কষ্টগুলো অদেখা, যার কোনো পরিমাপ করা যায় না। ওর জীবনটা ওর সাথে এমন পরিহাস কেন করলো? কি দোষ ছিল তার? কেউ কি বলবে তার অনেকটা কি ছিল? দিন শেষে এই প্রশ্নগুলোর উত্তর ও কার কাছে পাবে? হঠাৎ দরজায় নক করার শব্দ হলো। নিশ্চয় কেউ রুমে প্রবেশ করেছে। তড়িঘড়ি করে নিজের চোখের বহমান বাড়িধারা ব্যস্ত হাতে মুছে নাই তে। তার হৃদয় ভাঙার হাহাকার সে কাউকে দেখাতে নারাজ। কি হবে দেখিয়ে? সামান্য সহানুভূতি কি ভেঙে খান খান হয়ে যাওয়া তেকে ফের জোড়া লাগাতে পারবে কখনো? দরজা খুলে সুগা রুমে আসলো। ওর আজ নাইট ডিউটি ছিল মেডিসিন প্লেসমেন্টে। কিন্তু সন্ধ্যা নাগাদ জিমিনের ফোনে সুগা চমকে ওঠে। এই মেয়ে পরশুর পর থেকে ওকে এড়িয়ে চলছে। আগের মতো এটা ওটা বুঝে নেওয়ার বাহানায় আসে না ওর কেবিনে। কিন্তু আজ হঠাৎ ওর কল দেখে হত বুদ্ধি বনে যায় সে। মানে সোজা ফোন? এতটাও আশা করেনি সুগা। এক প্রকার ঘরেই সে ফোন রিসিভ করে। কিন্তু ওকে চমকে দিয়ে জিমিন থমথমে সুরে বিকেলে রেস্টুরেন্টের সব ঘটনা বৃত্তান্ত খুলে বলে। সব শুনে সুগা স্তব্ধ হয়ে যায়। ওকে কোনো সাড়া দিতে না দেখে জিমিন দীর্ঘশ্বাস ফেলে কেবল একটা কথাই বলেছিল, আপু নিডস ইউ স্যার, প্লিজ স্টে উইথ হার, শি রিয়েলি নিডস সামওয়ান। তারপর আর সুগা কিছু না ভেবেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ইমার্জেন্সি ছুটি চাইল। কিন্তু হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ডায়রিয়া রোগীর অধিক্য থাকায় তাকে বাধ্য হয়ে রাত 1টা অবধি রোগী দেখে তারপর আসতে হয়েছে। হাসপাতালে কোনো রেজিস্টার ডাক্তার এত রাতে থাকেন না। তারা রাত 10টার পরে চলে যান। এই মুমূর্ষু রোগীদের ছেড়ে আসা তার নীতি বিরুদ্ধ বলে সুগা আসতে পারেনি। সুগা দীর্ঘ এগুলো, তে আসবো আমি। তুই, তোর না ডিউটি ছিল আজ রাতে? হ্যাঁ, বাট আমি ছুটি নিয়েছি। কিন্তু কেন? সুগা টেবিলে থাকা টিস্যু বক্স থেকে একটা টিস্যু নিল। তে অবাক চোখে দেখছে তার কর্মকাণ্ড। সুগা চুপচাপ টিস্যুটা তের দিকে বাড়িয়ে ধরে শান্ত স্বরে বলল, আমি শুনেছি কিম বাড়ির অন্দরে আজ সারা রাত বসে একটা পেতনি কেঁদে করে নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে। তাই পেতনিটাকে টিস্যু এগিয়ে দিতে আমার অবিলম্বনে আসতে হলো। নিন পেতনি রানী, টিস্যুখানা গ্রহণ করে আমাকে ধন্য করুন। তে চোখ মুখ কুঁচকে টিস্যুটা নিয়ে বলল, তোকে কে বলেছিল আমি কাঁদছিলাম? আজব। চ্যালেঞ্জিন আমাকে খবর পাঠিয়েছিল তে মুখ ফুলে অন্যদিকে তাকালো। সুগা ওকে পরখ করে অস্ফুটে জিজ্ঞেস করে বলল, আজ জাসুকের সাথে তো দেখা হয়েছিল তাই রাতে? তোকে কে বলেছে? যেই বলো, রাজকেলটা তোকে কিছু বলেছে কিনা বল আমাকে। না, আমি তার কথা শোনার জন্য বসে নেই। তের বুঝে আসছে না সুগাকে কে জানালো ঘটনাটা। তের ফ্যাকাশে চোখ মুখ দেখে সুগা গোপনে দীর্ঘশ্বাস ফেলল। চোখের পানিগুলো শুকিয়ে চিটচিট হয়ে আছে মুখটা। টুইনরা নাকি একে অপরের দুঃখ সুখ অনুভব করতে পারে, যাকে বলা হয় টুইন টেলিপ্যাথি। যদিও এটা পুরোপুরি প্রমাণিত নয়। আচ্ছা, তার বোনটার জন্য যে তার বুকটা ছিঁড়ে যাচ্ছে, ঠিক এরূপ যন্ত্রণা কি তার বোন অনুভব করছে নাকি আরো বেশি? কি করবে সুগা? কি করলে তার বোনটার যন্ত্রণা লাঘব হবে? কিভাবে ওরা হারানোর সবকিছু ও ফিরে দিতে পারবে? কিরে, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভাত খেয়েছিস নাকি বেড়ে দেব? না, ক্যান্টিন থেকে আটটাই খেয়ে নিয়েছি আমি তে। আচ্ছা যা, ঘুমিয়ে পড়। হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়ি আর তুই আবার আয়োজন করে কাঁদতে বসে পড়, তাই না তে? না, আর কাঁদবো না। কি হবে কেঁদে? শুধু কেঁদে যদি মানুষ যন্ত্রণা ভুলে যেতে পারতো তাহলে তো হতোই। শুনতে, একটু পর ফজরের আজান দিয়ে দেবে। এখন আর ঘুমিয়ে কাজ নেই, চল না আমরা বারান্দায় বসি একটু। তে জানে সুগা ওকে কমফোর্ট ফিল করাতে চাচ্ছে। আজীবন তার পেছনে লাগা সুগার সাথে এই সুগার কোনো মিল নেই। এই সুগাতে 2 ঘন্টা ছোট হয়েও ওর বড় ভাই হওয়ার চেষ্টায় সর্বদা সচেষ্ট। আচ্ছা চল। তারা দুজনে বারান্দায় আসতেই, তে একটা কথা বলবো? বল। মনের কষ্ট এভাবে চেপে রাখতে নেই তে। চেপে রাখতে রাখতে দম বন্ধ হয়ে মরে যাবি তুই। তের চোখ জোড়া টলমল করে ওঠে। সুগা, আমি তোকে একটু জড়িয়ে ধরে কাঁদি। তের কণ্ঠে আকুতি। সুগার চোখ উপচে কান্নাটা ঠেলে বের হলো। আচ্ছা, পুরুষ মানুষের নাকি কান্না পায় না? তাহলে তারা সুগাকে দেখে কি বলবে? সুগা কান্না গিলে 2 হাত প্রসারিত করে দিল। নীরবে আহ্বান জানালো সুগার বুকটা ভিজিয়ে দেওয়ার। তে ঝাঁপিয়ে পড়ে সুগার পেতে রাখা বুকে। সুগার টি শার্টটা খামচে ধরে হাউমাউ করে কেঁদে ওঠেতে। আজ যেন তের সকল সংযমের বাঁধ ভেঙেছে।
যে মেয়ে নিজের তালাকের দিনও এক ফোঁটা অশ্রু ছড়ায়নি, আর সেই মেয়ে নিজেকে উজাড় করে কাঁদছে। সুগা নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকে রাখার প্রয়াসে তে ফোপাতে ফোপাতে বলল, আচ্ছা সুগা, আমার আমার কি দোষ ছিল ভাই? জাংশুক আমার সাথে এমনটা কেন করলো? নাই ভালোবাসুক আমায়, একটু কি আমার প্রতি ওর কোনোদিন মায়াও জন্মায়নি? সুগা বোনকে জড়িয়ে ধরে পৃথিবীর নিকষ কালো অন্ধকারের পানে চাই বিমর্ষ গলায় বলল, একজন পুরুষ হয়ে বলছি আমি তে, এই জগতের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী পুরুষ। ভাগ্যক্রমে তাদের ভালোবাসা পেলে নারীর জীবন স্বর্গ সমতুল্য, আর ধোঁকা পেলে তখন সেই নারীর জীবন জাহান্নামের সদৃশ্য। আমি কেন? সুগা স্তব্ধ হয়ে যায়, দিতে পারে না বোনের সেই প্রশ্নের উত্তর। এই প্রশ্ন যে তার নিজেরও, তার বোনটাই কেন? কোনো উত্তর নেই। রাতের নিকষ কালো অন্ধকার পেরিয়ে ধরনী আলোকিত হতে শুরু করেছে সবে। সকালের অংশমালী মৃদু কিরণ সরাসরি বিছানার উপরে পড়েছে। সে মৃদু রোদের আজ বড্ড আরামদায়ক, তাই আরামের লোভে ঘুম ছুটে যাওয়া সত্ত্বেও বিছানা ছাড়তে ইচ্ছে করছে না তের। মনের কোণে আরামদায়ক ঘুমের লোভ উকি দিলেও মস্তিষ্কে অনবরত করা নাড়ছে দায়িত্ববোধ। টানকে স্কুলে নিতে হবে যে। অতঃপর বহু কষ্টে আড়মোড়া ভেঙে উঠে বসলো তে। টের পেল মাথাটা খুব ভার হয়ে আছে। স্বাভাবিক এত অল্প ঘুম আর অনবরত কান্না মস্তিষ্কে চাপ প্রয়োগ করেছে। তে চোখ ঢোলে পাশে তাকালো, তার আদরের ছেলে পা তার দিকে, আর মাথাটা তার পায়ের কোণায় পড়ে আছে। ছেলের এমন বেহাল ঘুমের স্টাইলে তে মনে হাসলো। দীর্ঘশ্বাস ফেলে ছেলের নিকটে এগিয়ে গিয়ে মাথার স্নেহের হাত বুলিয়ে দিল তে। আদরে সুরে ডাকলো, টান, আব্বু উঠবে না? স্কুলে যেতে হবে তো। টান কপাল খানিকটা কুচকে বিরক্ত হয়ে পাশ ফিরে গেল। তে ঘরের দিকে চাইলো। আজ আর নিজে নিজে উঠতে দেরি হয়ে গিয়েছে। মা তো প্রতিদিন 7টায় উঠিয়ে দেয়, আজ উঠালো না কেন? এখন রোজকারের মতো এত সময় কোথায় পাবে এই ছেলেকে ঘুম থেকে ওঠানোর জন্য যুদ্ধ করতে? এই মাটাও না। হতাশ নিঃশ্বাস ছেড়ে ফের লেগে পড়লো টানের ঘুম ভাঙার যুদ্ধে। টান, তোমার লেট হচ্ছে, আজ না স্কুলে প্যারেন্টস মিটিং আছে? টান চোখ পিট পিট করে খুললো। হ্যাঁ মাম্মাম, আছে তো। সবাই মাম্মাম পাপাকে আসতে বলেছে, এক্সাম নিয়ে কি যেন বলবে বলছিল। তাহলে তো তাড়াতাড়ি রেডি হতে হবে। ওঠো ওঠো, ব্রাশ করবে চলো। মাম্মাম, পাপা আসবে না? না, আসবে না। বাট হোয়াই মাম্মাম? সবার মাম্মাম পাপা আসবে যে, আমার পাপা আসবে না কেন? আমি যাচ্ছি তো বাবা। কিন্তু তুমি একা কেন? পাপা কেন আসবে না সাথে মাম্মাম? তে জবাব দিল না। টান কাঁদো কাঁদো স্বরে বলল, আমার পাপা কেন আসবে না মাম্মাম? বলো না মাম্মাম, আগে তো তোমরা দুজনেই যেতে। পাপা এখন আমাদের সাথে থাকেও না। কি হয়েছে পাপার? রাগ করেছে? তোমরা কি কাটতে করেছো? মাম্মাম বলো না মাম্মাম। টান চুপ। তে অতিষ্ঠ হয়ে থমকে ওঠে। এমনিতে মাথা প্রচন্ড ধরে আছে, তার উপর টানের লাগাতার প্রশ্নগুলো যেন মাথায় কোনো ভারী বস্তু হয়ে আঘাত করছে। অর্ধমকে কেঁপে ওঠে টান। ফালফাল করে সেকেন্ড খানিক তাকিয়ে হঠাৎ ভ্যাবা করে কেঁদে দেয়। তে পড়লো বিপাকে। এই ছেলে আবার আয়োজন করে কাঁদতে বসেছে। ও জানে এই কান্না শুধুমাত্র আজকে যেন না, বিগত 1 মাস ধরে জাংশু কেন তাদের সাথে থাকে না তার কোনো যুক্তিগত জবাব তের নিকট হতে পায়নি। সেই জেদ মিলিয়েই কান্না। এখন কি করে ছেলেকে থামাবে? কি ইচ্ছে করে আলাদা করেছে বাবা ছেলেকে? তাহলে এখন ছেলের রোষে কেন শুধুমাত্র সে পড়েছে? তেজ স্তব্ধ দৃষ্টিতে টানের কান্না দেখলো। টানের প্রতিটা অশ্রুকণা যেন ওর বুকে ফলা হয়ে বাঁচছে। কি দোষ সে অবুঝ বাচ্চাটার? কেন এত ছোট বয়সেই ওকে বাবা মায়ের বিচ্ছেদের মতো জঘন্য সম্পর্কের জাতকলে পিষ্ট হতে হলো? শত ভেবেও মস্তিষ্কের এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেল না তে। আজকাল নিজের জন্য না, এই অবুঝ শিশুটার জন্য ওর ভীষণ কষ্ট হয়। মনে হয় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে ওর এই নিষ্পাপ বাচ্চাটা। কি করবে তে? কিভাবে জীবনের বাকিটা পথ ও একা পাড়ি দেবে? টানের কান্নার শব্দে রুমে চলে আসেন তের মা। নাতির কান্না দেখে আঁচলে হাত মুছতে মুছতে চিন্তিত স্বরে শুধাই, কি হয়েছে? কাঁদছে কেন নানা ভাই? বকেছিস? মা একটা কাজ করো তো, তোমার ফোনটা নিয়ে আসো তো একটু। আনছি দাঁড়া। ফোনটা এনে দিতেই তে কাঙ্ক্ষিত নাম্বারটিতে ডায়াল করে ফোনটা টানের দিকে বাড়িয়ে ধরে। ফোপাতে ফোপাতে সে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। তো অবিচল গলায় বলল, নাও তোমার পাপাকে বলো আজ স্কুলে আসতে। টানের এতক্ষণের ফ্যাচফ্যাচে কান্না নিমিষেই থেমে গেল। ফোনটা নিয়ে নাক টেনে কানে ধরলো। হতাশ শ্বাস ফেলে ওর পাশে বসলো। অনেক হয়েছে, আর পালিয়ে বেরাবে না ও জাংশুকের থেকে।
টান জাংশুকের সন্তান, এই সতীটা তো বলতে যাবে না। তাছাড়া জাংশুকের পাপের শাস্তি তার অবুঝ বাচ্চাটা কেন পাবে? আর জাংশুকে এড়িয়ে চলা মানে নিজেকে ছোট করা, নিজের সন্তানকে কষ্ট দেওয়া। অপাশে ফোন রিসিভ হয় একেবারেই। জাংশুক ঘুম ঘুম কণ্ঠে শোধায়, হ্যালো, কে বলছেন? পাপা, আমি টান বলছি। জাংশুকের ঘুমের রেশ যেন ছুটে পালালো। ধরফরে উঠে বসলো সে। বাবা তুমি? কেমন আছে আমার বাবাটা? আই এম ফাইন পাপা। আজ স্কুলে প্যারেন্টস মিটিং আছে, তুমি আসবে না পাপা? জাংশুক এক মুহূর্তের জন্য থমকে গেল। প্যারেন্টস মিটিং? কই, তে তো ওকে কিছু জানালো না। পাপা শুনছো তুমি? হ্যাঁ শুনছি তো বাবা। পাপা সময় মতো চলে আসবো, কেমন? থ্যাংক ইউ পাপা, ইউ আর মোস্ট ওয়েলকাম মাই বয়। আচ্ছা তোমার মাম্মাম। পুরো কথাটা বলার আগেই অবশ্যই খট করে লাইনটা কেটে গেল। জাংশুক ফোনটা হাতে নিয়ে থম মেরে বসে রইল। নিশ্চয়ই ফোনটা কেটে দিয়েছে। জাংশুকের বুকে চিনচি ব্যথা জাগলো। আর যদিও ঘৃণ পাপটা না করতো তাহলে হয়তো ওর দিয়ে আর নিজের সন্তানের সাথে একটা সুখের সংসার রচিত হতো। সবকিছু পেয়েও হারিয়ে ফেলার আফসোসের মতো কঠিন যন্ত্রণা পৃথিবীর আর কারো না হোক। কথায় আছে না, মানুষ বিপদে না পড়লে কারোর শূন্যতা অনুভব হয় না। ঠিক তেমনটি হয়েছে জাংশুকের সাথে। বিচ্ছেদের পর থেকেই কিছু একটা ফাঁকা ফাঁকা লাগে ওর। আয়ুর সাথে প্রথম দুদিন ভালো গেল, পরে 3 দিন থেকে মনোমালিন্য হচ্ছে, যদিও তা স্বাভাবিক। জাংশুক এখন প্রায় রাত করে বাড়ি ফেরে। কোন এক একাকিত্ব তাকে শহরের বাড়ি আটকে রাখে। আয়ুর এসবে অস্থির লাগা শুরু হয়। সে মোতাবেকে শরীরটাও খারাপ লাগে। কয়েকদিন শরীরটা খারাপ হয়, গতকাল ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল তাকে জাংশুক। তবে ডক্টরের রিপোর্টে সাফ সাফ বলে দেওয়া হয়েছে বিভিন্ন সমস্যার কারণে আয়ুর বেবিসের পজিশন নেই। আয় রিক্সি অনেকটা। এমত অবস্থায় কি করবে ভেবে পাচ্ছিল না জাংশুক আয়ু। যত যাই হোক, জাংশুকের আরেকটা বাচ্চা যে আয়ুর গর্ভে। জাংশুক আবার জটিলতা ভেঙে আয়ের মনটা শান্ত করতে গতকাল রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। আর তখনই তো সব ঘটলো। সবকিছু মনে হতেই জাংশুক একটা দীর্ঘশ্বাস ফেলে। কিছু একটা মনে পড়তেই সারা রুমে চোখ বুলিয়েও আয়ুকে কোথাও দেখতে পেল না। বুক ছিঁড়ে একটা হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস নির্গত হলো তার। কি করছে ও? জাংশুক নিজেও বুঝতে পারছে না যে ও আসলে কি চায়, কেন করছে এসব। এই জীবন তো জাংশুক নিজেই বেছে নিয়েছিল, তাহলে এখন আয়ুর সাথে এরকম ব্যবহারের তো কোনো কারণ নেই। ক্লান্ত শ্বাস ফেলে নিজের ল্যাপটপে ছুটির ইমেল পাঠিয়ে জাংশুক রুমে গেল আয়ুকে আনতে। জাংকুকের রুমের কিং সাইড বিছানায় বাবু হয়ে চুপচাপ বসে আছে জেসি। স্কুলের জন্য একেবারে তৈরি সে। গোলগাল মুখে আকাশসম মায়া নিয়ে চোখ পিট পিট করে দেখে চলেছে নিজের পাপাকে, যে কিনা আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। শার্টে বোতাম লাগাতে লাগাতে আয়না নিজের অংশকে তার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকতে দেখে জাংকুকের ঠোঁট দুটো মৃদু হাসিতে প্রসারিত হলো। হঠাৎ জেসিকে চমকে দিয়ে জাংকুক চোখ মারলো জেসিকে। জেসি চোখ বড় বড় করে ফেললো জাংকুকের কাণ্ডে। এই জাংকুক মেয়ের বিহুল আদুরে মুখটা দেখে দুষ্টু হেসে আবার চোখ মারল। জেসি খিলখিলিয়ে হেসে খাটে উল্টো হয়ে শুয়ে পড়ল। এই জাংকুকের হৃদয় সব গোটা কক্ষটা যেন জুড়িয়ে যায় জেসির আকৃতিম হাসির ঝংকারে। ঘড়িতে তাকিয়ে নিজের হাতের গতি বাড়ায়। মেয়েকে খাইয়ে রেডি করিয়ে নিজে রেডি হতে বেশ লেট হয়ে গিয়েছে তার। শার্টের উপর ব্লেজার পরে দিয়ে জাংকুক এখন হাসতে থাকা মেয়েকে টুপ করে কোলে তুলে নিল। জেসির গালে চুমু খেয়ে বলল, ব্যাস আমাজান, অনেক হয়েছে, আর আসতে হবে না, চলুন, দেরি হচ্ছে তো আমাদের স্কুলের জন্য। জেসিকে নিয়ে নিচে নামতেই মিসেস জিন আর জাংকুকের বড় ফুপু যিশুকে চোখে পড়ল। বোঝা যাচ্ছে ক্ষণিক পূর্বেই তার আগমন ঘটেছে জিওন মেনশনে। জাংকুকে নামতে দেখে গদগদ হেসে টেনে শোধালেন, কেমন আছো বাবা? এই তো ফুপি, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব ভালো আছি বাবা। জেসি দাদুমণি কেমন আছে? মা, দাদুমণিকে সালাম দাও। আসসালামু আলাইকুম দাদুমণি। ওয়ালাইকুম আসসালাম। স্কুলে যাচ্ছ জেসিমণি? হ্যাঁ, আমি পাপ্পার সাথে স্কুলে যাচ্ছি। ফুপির সাথে কোশলাদি বিনিময়ের পর জাংকুক কবজিতে বাঁধা লক্ষ টাকা মূল্যের ঘড়িতে সময় দেখে ব্যস্ত স্বরে বলল, আচ্ছা আমু ফুপি, আমি আসছি, নাহলে জেসি লেট হয়ে যাবে। সাবধানে যে বাবা। জাংকুক যেতেই যিশু জিনকে চেপে ধরলেন। ভাবি, জাংকুককে বলেছো মেয়েটার কথা? বলেছি যিশু, কিন্তু জাংকুক মানা করে দিয়েছে। ওমা কেন? এত ভালো পাত্রী, তার উপর সিঙ্গেল হয়েও বেঁধে কোনো আপত্তি নেই তাদের। এখানে তোমার গুণধর ছেলে কেন বেঁকে বসলো? হ্যাঁ। জিন এবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই জাংকুক বলেছে বিয়ে যদি করতে হয় তাহলে ডিভোর্সে কোনো মেয়েকেই করবে। এই জানি না এত বছর পর হঠাৎ কেন কি বুঝে বিয়েতে মত দিয়েছে, আর কেন বা তালাক প্রাপ্ত কাউকে বিয়ে করতে চাই।
কিন্তু আমি ওর সাথে একমত যিশু। সমাজের একটা ডিভোর্সি মেয়ের দায়িত্ব যদি আমার ছেলে নেয়, তাতে ক্ষতি কিসের? একজন ডিভোর্সি মেয়ের জন্য এই সমাজ কতটা বিষাক্ত তা খুব ভালো করে জানো তুমি। কিন্তু ভাবি, কোনো কিন্তু নাই যিশু, ছেলে আমার বিয়েতে মত দিয়েছে, এটাই অনেক। আচ্ছা, তাহলে কি ডিভোর্স মেয়ে দেখতে বলবো ঘটককে? দাঁড়াও, জিমিন কালকে জেসি দাদুমনির স্কুলে একটা মেয়ের কথা বলেছিল। আগে ওই মেয়েটাকে দেখে নি আমি। স্কুলের সামনে পার্কিং এরিয়ায় থামলো জাংকুকের কার। সচরাচর নিজে ড্রাইভ করলেও আজ ড্রাইভারকে নিয়ে এসেছে সে। পেছনের সিটে বাবা মেয়েতে রাজ্যের গল্প করতে করতে স্কুলে এসে পৌঁছেছে। গল্প বলতে বলতে শুধু জেসি হাজার খানেক বাচ্চা সুলভ কথা বলেই গিয়েছে। আর জাংকুক মনোযোগ দিয়ে তা শুনেছে তার পাখিটার কিচিরমিচির। যদিও জেসি ইদানিং সকল কথার কেন্দ্রবিন্দু তে নামক রমণীকে নিয়ে। জাংকুক ভাবে তার মেয়েটি হয়তো ওই নারীটির কাছে মাতৃস্নেহের শুধু অবদান করেছে, তাই এত মায়া ওই রমণীটার প্রতি। গাড়ি থেকে নেমে জাংকুক মেয়েকে কোলে নিয়ে নামলো। সেই সময় বিপরীত পাশ হতে একটা সিএনজি থামে স্কুলের সামনে। পাপা দেখো, সুইট আন্টিরা এসেছে। জাংকুক কিছু বললো না, কিন্তু ভেতরে চলে গেল না। কি মনে করে যেন ছাই হয়ে দাঁড়িয়ে রইলো। তে নেমে টানকে সাবধানে ধরে নামালো। টান নেমে স্কুলের সামনে তাকাতেই জেসিকে চোখে পড়লো। তেকে রেখেই দৌড়ে জেসিদের কাছে চলে গেল টান। তে পিছু ফিরে টানকে ডাকতে নিলে জাংকুকের সাথে চোখাচোখি হয়ে যায়। ভাড়া মিটিয়ে না চাইতেও জাংকুকের সামনে আসতে হলো তের। তে আসতেই জেসি ছুটে তের দু পা জড়িয়ে ধরলো। তে হেসে কোলে তুলে নিল বাচ্চাটাকে। জেসি তের মসৃণ গাল দুটো ধরে আধো আধো গলায় বলে ওঠে, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে সুইট আন্টি। তে সেই প্রথম দিনের মতো থতমত খেলো। ও তো ভুলেই যায় জেসিকে কোলে নেওয়া মানে আরেকবার নতুন করে বিব্রত হওয়া। তে অপ্রস্তুত মুখভঙ্গি লক্ষ্য করে জাংকুক ঠোঁট বাঁকিয়ে হাসলো, বিড়বিড় করে বলল, সুইট আন্টিকে তোমার কাছে কোনদিন সুন্দর লাগে না আম্মু জান? জাংকুক আজ কি মনে করে যেন হুট করে টানকে কোলে তুলে নিল। টান চোখ পিটপিট করে তাকিয়ে রইল। গম্ভীর মুখ জাংকুক আদরে সুরে জিজ্ঞেস করলো, কেমন আছো চ্যাম্প? খুব ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, আমিও ভালো আছি। জাংকুক এক পলক আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা তের দিকে চাইলো, বলল, আপনি কেমন আছেন মিস্টার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। জাংকুক নিজের ব্লেজারের পকেট থেকে দুটো চকলেট বের করে টান আর জেসিকে দিল। ওরা নিজেদের মধ্যে ব্যস্ত ছিল, কিন্তু খেয়াল করলো না দূর হতে জাংশুক স্থির চোখে দাঁড়িয়ে তাদেরই দেখছে। চোখে একটু হিংসা ফুটলো, কেন কে জানে। স্কুলের সামনে নিজের প্রাক্তন স্ত্রী আর সন্তানকে নিজের অফিসের বসের সাথে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলতে দেখে জাংশুকের বুকটা ধক করে ওঠে। তের করে জেসি আর জাংকুকের কোল টানকে দেখে অদ্ভুত অস্থিরতা অনুভব হচ্ছে জাংশুকের মনে। কোনো আগাম শঙ্কা যাচ্ছে। আর তাকে থাকার মাঝেই ওরা স্কুল গেট পেরিয়ে ভেতরে চলে গেল। নিজেকে সামলে জাংশুক নিজেও এগুলো। আজ তের সাথে ওকে কথা বলতেই হবে, যেভাবে হোক। স্কুলের প্যারেন্টস মিটিং রুমের সব স্টুডেন্টদের সাথে প্যারেন্টসরা অলরেডি চলে এসেছে। মিটিং শুরু হতে এখনো কিছু সময় বাকি আছে, তাই জন্য অভিভাবকরা একে অপরের সাথে খোশারাপে মেতে আছে। জাংকুক আর তে টান আর জেসিকে নিয়ে একসাথে ঢোকে। সকলে ফিরে তাকায় ওদের দিকে। এর মধ্যে একজন নতুন স্টুডেন্টের মা হেসে দাঁড়িয়ে বলে, মাশাআল্লাহ আপু, ওরা আপনাদের টুইন বেবি, অনেক কিউট দুজনে। এ হ্যাপি ফ্যামিলি, কি সুন্দর লাগছে পুরো পরিবারকে। এই জাংকুক আর তে দুজনে বেশ অপ্রস্তুত হলো। কিছু বলতে নেবে এমন সময় হঠাৎ পেছন থেকে কেউ ঠান্ডা গলায় বলে ওঠে, টান ইজ মাই সন মিসেস হোয়াটএভার। মহিলাটি থতমত খেলো। সবাই সামনে তাকিয়ে গোলগাল চোখে ব্ল্যাক কোট প্যান্ট পরে সাহেব সেজে আসা সুদর্শন জাংশুককে দেখলো। টান উৎফুল্ল গলা চিৎকার করে ওঠে, পাপা! উপস্থিত সকলে অবাক চোখে একে অপরের দিকে চেয়ে নীরব দৃষ্টি বিনিময় করলো। জাংশুক সে দৃষ্টিকে পাত্তা না দিয়ে একদম জাংকুকের সামনে স্ট্যান্ড হয়ে দাঁড়ালো। ভদ্রতার বালাই ছাড়াই জাংকুকের কোল থেকে এক প্রকার ছিনিয়ে নিল টানকে। জাংকুক ভ্রু কুচকে চেয়ে দেখলো শুধু। জাংশুকের সাথে কোনোরূপ বাক্য বিনিময় ছাড়াই একটা চেয়ার টেনে বসলো এক পাশে। তে সকলের দিকে এক পলক চেয়ে একটু সাইডে চলে গেল, যেন বাঁচতে চাইছে সবার কৌতূহলপূর্ণ দৃষ্টি থেকে। জাংশুক সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কিছু পল বাদেই সবাই পুনরায় যে যার মতো আবার আড্ডায় মেতে ওঠে। জাংশুক মাথা নিচু করে বসে থাকে। হালকা রঙের চুড়িদারে তেকে অবিবাহিত মেয়েদের মতো দেখতে লাগছে। বিয়ের পর থেকে সবসময় শাড়িতে দেখেছে তেকে।
শাড়ি পরে কোমরে আঁচল গুজে দিনের বেশিরভাগ সময় রান্নাঘরে কাটিয়ে দেওয়া তেকে দেখে না চাইতেও মুগ্ধতায় ভরে উঠতো জাংশুকের দু চোখ। কেন জানি এই পোশাকে দেখে দেখেই জাংশুকের ভেতরটা পুনরায় বিদ্ধক্ত হলো। হঠাৎ চারিদিকে সতর্ক দৃষ্টি ফেলে চানকে বলল, চান তুমি এখানে তোমার ফ্রেন্ডসদের সাথে খেলো, পাপা আসছে কেমন? আচ্ছা পাপা। এই জাংশুক এবার ধীর পায়ে এগুলো তের কাছে। তে অতি পরিচিত কণ্ঠে নিজের নামটা শুনে তে চমকে উঠে পেছনে ফিরে দেখে জাংশুক একদম তার পেছনে দাঁড়িয়ে আছে। সবচেয়ে অপছন্দের মানুষটিকে নিজের এত সন্নিহিত অনুভব করে অজান্তে তের ঘৃণায় গা গুলিয়ে উঠল। ডিভোর্সের পর থেকেই জাংশুকে এড়িয়ে চলছে তে, পালাতে নয়, ওকে দেখলে ওর ঘৃণ অতীতটা মনে পড়ে যায় তে। গা গুলাতে শুরু করে ভীষণ ভাবে। একে সম্পূর্ণ হতভাগ করে দিয়ে জাংশুক অকস্মাৎ বলে উঠল, তোমাকে শাড়ি ছাড়া অসম্পূর্ণ দেখতে লাগছে তে। শাড়ি চড়ানোর অধিকারটা তুমি নিজে কেড়ে নিয়েছো জাংশুক। শাড়ি নামক বস্ত্রটা মিসেস জাংশুকের জন্য মানানসই ছিল। আমি এখন শুধুমাত্র মিশতে। আর ডিভোর্সি মেয়েদের পরনে যে শাড়ি মানায় না, আমাকে অনেক ঘৃণা করো তাই না তে? আপনার প্রতি আমার সকল অনুভূতি বহু আগে নিঃশেষ হয়েছে। তাছাড়া ঘৃণা তার প্রতি আসে যার প্রতি আমাদের কোনো প্রকার অনুভূতি থাকে। আপনি আমার ঘৃণাটুকুর যোগ্য না মিস্টার জাংশুক। তেল সদা নির্লিপ্ত স্বর। জাংশুক বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল তেল স্নিগ্ধ অথচ তেজদীপ্ত পেল বাননে। শুকনো ব্যথারা কামড়ে ধরল হৃদয়। তেল সুশ্রী অবিচল মুখটাতে জাংশুক হতবাক নেত্রে চেয়ে থাকে মূর্তির মতন। জাংশুক। অতি চেনা পরিচিত পুরুষ কণ্ঠের গম্ভীর আওয়াজে জাংশুক এবং তে দুজনে চমকে ওঠে। পেছন ফিরে দেখে জাংকুক শটান হয়ে দাঁড়িয়ে আছে করিডোরের সামনে। জাংকুক সামনে এগিয়ে আসে, পকেটে এক হাত গুজে থমথমে মুখে জাংশুকের অস্থির মুখটা বড় করে রাজভারী আওয়াজে বলল, এটা পাবলিক প্লেস জাংশুক। এই স্থানে একজন নারীকে উদ্যক্ত করা নিশ্চয়ই কোনো ভদ্রপুরুষের কাজ নয়। স্যার, তে তোমার প্রাক্তন স্ত্রী জাংশুক। মিস তে এখন তোমার প্রাক্তন, আর হতে পারে উনি কারো ভবিষ্যৎ স্ত্রী। তাই এটা মাথায় রেখেই ওনার সাথে ট্রিট করবে আশা করি।